গল্পে স্বল্পে তরুণে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্য ভাণ্ডারে ছোট গল্পের সম্ভার অতুলনীয়। মণিমাণিক্য খচিত সেই সব ছোট গল্প নিয়েই আপনাদের সামনে আমি তরুণ। আজকের গল্প শেষ বেলায়, রচনা শীর্ষেন্দু মুখোপাধ্যায়। নেত্যগোপাল সামন্তর বাড়িটা এদিকে কোথায় জানেন? ও মশাই। রকে এক বুড়ো বসে একটা তেলচিটে তুলোর কম্বল থেকে মুখখানা জেগে ওঠে। বড় বেশি খানা খোদল মুখে, আর নারকেল ছোবড়ার মতো রুখু দাড়ি গোপ, শিরা উপশিরা সব ভেসে উঠেছে। মরকুটে বুড়ো, চোখের কোণে মাখনের মতো পিচুটি জমেছে। নেত্যগোপাল সামন্ত বাড়ি? কি বললে? তাই বলছি, নেত্য সামন্ত দালাল হবে। সে থাকে কোথা? বুড়োটে ঘোলাটে চোখে একটু চেয়ে থাকতেই কপালের চামড়ার নিচে বান মাছের মতো একটা রগ সরে গেল একটু পিছলে। মরবে। পিত্ত, কফ, শ্লেষ্মা তিনটি প্রবল। গলার ঘরঘরটা সামলাতে পারছে না, বুকে বাতাস ডাকছে। বুঝলে? বুঝেছি। অনেক নতুন লোক বসেছে নিশ্চিন্তায়, নতুন কালের মানুষ সব। সবাইকে কি চিনি? হরেন চৌধুরী বুঝল হবে না, বলল, কিন্তু খুব নাম ডাকের লোক, 3-4 রকমের দালালি। রাখো তোমার দালালি। দালাল নয় কে? কি নাম বললে? নেত্যগোপাল? নেত্যগোপাল সামন্ত বাড়ি? এই বাড়িটাই দেখিয়ে দিল একজন। এই বাড়ি বলে মাথা নাড়ে বুড়োটা। একটু ঠাওর পাইনে, এই মনে পড়ে ভুলে যায়। বসে বসে গেছি বা, কে আর দেখে আমাকে? যারটাও বাড়ল খুব এবার। হরেন হাসে। যার কথা খুড়ো মশাই, দিব্যি বসন্তের হাওয়া দিচ্ছে। তোমার তো দেবে, যার মাথায় হাত তার যার শরীরে। এই কোন সকালে শীত ঢুকে বসে আছে, তারাই কত যায় না। তো নেত্য সামন্তর খোঁজ পাই কি করে? বাড়িতে কে আছে? আছে অনেক, জ্ঞাতি গোষ্ঠী কি কম? তিষ্ঠতে পারি না বা, বড্ড জ্বালায় ছেলেগুলো। নেত্যগোপালের ছেলে আমার নাতি। হরেন ঝুঁকে সাগ্রহে বলে, কি নাম বললেন? আপনার ছেলে নিত্যগোপাল? বুড়ো হতচকিত চোখে চায়। তবে কার ছেলে? ভুল বললুম নাকি? তাহলে তো এইটাই নিত্যগোপালের বাড়ি। হ্যাঁ, এইটাই। চেনেন না বললেন যে? চিনি, আমার ছেলে। ভুল হয়ে যায় বাপ। আমি হচ্ছি গয়েশ সামন্ত। বলে বুড়ো মারিয়ার মুখের ফোকর দেখি হাসে। এইবার মনে পড়েছে, সব হিসেব ঠিকঠাক। সামন্ত বাড়ি, নেত্যকে আমার দরকার। যাও না ভেতরে। আচ্ছা বাবা, এটা কি সকাল? কটা বাজলো? বিকেল 4টে। এ সময় থাকার কথা। আছে বোধ হয়, এখানেই থাকে। গয়েশ সামন্ত ছেলে হল নেত্যগোপাল। ছেলে পুলে তো কাউকেই দেখছি না, কাকে দিয়ে ডাকাই? অচেনা লোক হুট করে ঢুকে পড়াটা কি ঠিক হবে? ছেলে পুলে নেত্তর, তারা সব গর্ভস্রাব। গালাগালটা হরেনের শোনা। বাবা দেয়, বলল, ছেলেগুলো জ্বালায় নাকি? কিছু রাখে না। 1 পুড়িয়া চিনি লুকিয়েছি তোষকের তলায়। লোবাট,
কিছু লাগে না। বড় এলাচ খেলে বউ ভালো থাকে। চিত্ত এনে দিয়েছিল এক মুঠো, কর্মর করে চিবিয়ে খেল। বৌমারা সব যে পেটে এগুলো কি ধরেছিল! হরেন চৌধুরী দরজায় উঠে নেত্যবাবু বলে ডাকতে থাকে। নেত্যবাবু, নেত্যবাবু! এতো যে শোনা যায় না, বুড়োটা বলে। কেন? সব অনেক ভেতরে থাকে। ছেলেগুলো সর্বক্ষণ খাচ্ছে, চেঁচাচ্ছে, কিছু শোনা যায় না। ঢুকে যাও, ঢুকে যাও, ঢুকে যাও। মেয়ে ছেলে রয়েছেন, যদি কেউ কিছু মনে করেন। উটকো লোক। পর্দানহীন তো নয়, যখন গাল পারে তখন তো কাপড় মাথায় উঠে যায়। এ ছেলে, যাও যাও যাও, সর্বক্ষণ লোক আসছে। এই বাড়ি হচ্ছে হাট। তা হরেন চৌধুরী কিছুক্ষণ দোনমনো করে ঢুকেই পড়ে। রক পেরিয়ে দরজা, ভিতরে একটা বাঁধানো জায়গা, বারান্দা মতো, তারপর মস্ত উঠোন। বাড়িটার কোনো প্ল্যান ছিল না নাকি? যেখান সেখান দিয়ে ঘর বারান্দা সব গজিয়েছে। দেয়ালে প্লাস্টারের বালাই নেই, ইট বেরিয়ে আছে। একপাশে ভাড়া বাঁধা, রাজমিস্ত্রির কাজ চলছে বোধহয়। কাণ্ডটা প্রকাণ্ডই। উঠোনের চারধারেই ঘর, ঘরের ওপর ঘর উঠেছে কোথাও। একটাই বাড়ির খানিকটা একতলা, খানিকটা দোতলা, তেতলাও আছে। উঠোনের মাঝখানে কুয়ো, কুয়োর পাশেই আবার টিউবওয়েল। বিস্তর বাচ্চা কাচ্চা আর কয়েকটা মেয়ে ছেলে দেখা যায়। কুয়ো পাড়ে বাসনের ডাঁই মাজতে বসেছে কুঁজো চেহারার কালো এক মেয়ে ছেলে। মাজতে মাজতে বকবক করছে। তার কাকালের ফাঁক দিয়ে বাঁদরের বাচ্চার মতো একটা বছর দেড়েকের মেয়ে ঝুলে আছে। তার মাথাটা বুকের মধ্যে সাজানো। মেয়ে মানুষেরা পারেও, ভেবে একটু শিউরে ওঠে হরেন। হেঁকেই জিজ্ঞেস করে, নেত্যগোপাল বাবুর বাড়ি তো এটা? কেউ তাকালো না। উঠুন জুড়ে চিল চেঁচানি, খাপড়া ছুঁড়ে গুটি সাতেক ছেলে মেয়ে গঙ্গা যমুনা খেলছে। তাদের মধ্যে একজন এক ঠ্যাঙে লাফিয়ে 3 ঘর পেরিয়ে গেল। সবাই চেঁচাচ্ছে তাই। এই হচ্ছে জয়েন্ট ফ্যামিলির ছবি। হরেনের চোখ দুটো কড়কড় করে উঠল দুঃখে। এক সময়ে সে এরকম একটা পরিবারে মানুষ হয়েছিল। সে সব ইতিহাস। আজ সামন্তমশাইয়ের কাছে এসেছে ছোট্ট একটা প্লট বা বাড়ির সন্ধানে। লোকটার হাতে বিস্তর জমির খোঁজ। কলকাতায় আর জমি নেই। যাও বা ছিল ঢাকুরে, যাদবপুর, বেহালা বা গড়িয়ায়, তাও টপাটপ ফুরিয়ে এলো বলে। এরপর কলকাতার জমি বিক্রি হবে ঝুড়িতে। মানুষ তাই কিনে ঘরে সাজিয়ে রাখবে। দেখবার মতো জিনিস হবে একটা। তার সেই দুর্লভ জমি ফুরিয়ে যাওয়ার আগেই হরেন এক মুঠো চায়। ছোট প্লট হলেই তার চলে যাবে। সংসার বড় নয়, বউ আর 2 ছেলে 2 মেয়ে। কাঠাখানিক কি 1.5 হলেই 3 তলা তুলবে। সুবিধে মতো জায়গায় হলে 1 তলাটা হবে দোকানঘর, 2 তলায় ভাড়াটে, 3 তলায় তাদের ছোট সংসার। ছোট পরিবারই সুখী পরিবার বলে বটে, কিন্তু হরেনের মনে ধন্দটা যায়নি। সামন্তমশাইয়ের বাড়ির দৃশ্যটা দেখে কি জানি কেন হরেনের বুকটায় মেঘ জমে ওঠে। এইরকম একটা হাট খোলায় সে মানুষ হয়েছিল। সুখে নয়, আবার তেমন সুখ আর পাবেও না। দীর্ঘশ্বাস চেপে সে 2 কদম এগোলো। বারান্দার নিচে নর্দমা, তাতে একটা নীল বল পড়ে আছে। উঠোনে ফাটা বেলুনের রাবার নেতার মতো। একটা ছাগল ঘাস থেকে মুখ তুলে হরেনের চোখে চোখ রাখে। কোনো বিধবার রোদে দেওয়া কাপড় অসুচি করেছে হতচ্ছাড়া কাক। বুড়ি 2 তলা রেলিং ধরে ঝুঁকে চেঁচাচ্ছে, বলি নেংটি, কাকে ছোঁয়া কাপড় মা? রাড়ি বলে তো আর মানুষটার বাইরে যায়নি। তখন থেকে বলছি, যা ধো, না হয় গঙ্গার জলে ছিটে দে। হরেন নির্বাক দাঁড়িয়ে থাকে। বোঝা যায় যে এ বাড়িতে লোকের যাতায়াত বিস্তর। সে যে ঢুকে এসে দাঁড়িয়ে আছে কেউ গ্রাহ্যই করে না, যেন বা বাড়ির লোক। জয়েন্ট ফ্যামিলিতে বাড়ির লোক আর বাইরের লোক চেনা ভারী মুশকিল। কেউ অচেনা এসে দাঁড়ালে ছোট বউ ভাবে বড় বউয়ের কাছে এসেছে, বাপ ভাবে ছেলের কাছে এসেছে, ভাই ভাবে দাদার কাছে এসেছে। কেউ গা করে না। গলা খাকারি দিয়ে দিয়ে গলায় ব্যথা। বাচ্চাগুলোকে জিজ্ঞেস করার চেষ্টা বৃথা। তারা আরও ব্যস্ত।
মিনিট দশেক ঠায় দাঁড়িয়ে থেকে অবশেষে একটা চলতি বাচ্চাকে থামিয়ে জিজ্ঞেস করতে হদিশ পাওয়া গেল। নেত্য থাকে দোতলার ঘরে। ওই সিঁড়ি বেয়ে উঠে যান, ঘর খোলা আছে, কাকামশাই এ সময় অঙ্ক কষেন বলে বাচ্চাটা উঠোনে ঝাঁপিয়ে পড়ল। সিঁড়ি চটা ওঠা, হয় সিমেন্ট পায়ে পায়ে উঠে গেছে, নয়তো লাগানোই হয়নি। গোয়াল সকলের ধোঁয়া দেবে কে? দোতলার ঘরে নেত্য সামন্তর অফিস কাম বেডরুম। ঘরটায় তক্তপোষ আছে, টেবিল চেয়ারও, কিন্তু দলিল দস্তাবেজ মুসাবিদার মামলার কাগজে 6 লাভ। টেবিল চেয়ারে ডাঁই, বিছানাও অর্ধেক দখল নিয়েছে কাগজেরা। থলথলে চেহারার কালো মতো নেত্যগোপাল মেঝেয় বসে চৌকির উপর গ্রীবা তুলে জিরাপের ভঙ্গিতে, হ্যাঁ অঙ্কই কষছে বটে, আসলে ফর্দ। কিসের ফর্দ তা অবশ্য দেখার চেষ্টা করে না হরেন। কি চাই আগে? নেত্যগোপাল সামন্ত মশাই কি আপনি? আগে এসেছিলাম একটু বিষয় ব্যাপারে। নিত্য বা নেত্যগোপাল ঘাবড়ায় না, নিত্যকর্ম। ফর্দটা মুড়ে রেখে বলে, আসুন বসুন বলে নেত্যগোপাল বিড়ি ধরায়। তারপর বলে, বলুন। একটু বাস্তু জমি। জমি? আজ্ঞে। হুবহু নেত্যগোপালের অনুকরণ করে হরেন বলে, খরচপাতি কীরকম? এলাকা তৈরি বা পুরনো বাড়ি চলবে না? চলবে, তবে 3 তলার ভিত হওয়া চাই। নেত্যগোপাল হাসল, হাতের বেড়িটা ঘুরিয়ে ফিরিয়ে দেখল একটু, তারপর বলল, যারা বাড়ি করে তারা 3 কি 4 তলার ভিতই গাঁথে। সে 1 তলা বাড়ি করলেও শেষ পর্যন্ত আর 3-4 তলা হয়ে ওঠে না। বেশিরভাগই টাকার অভাবে যতলার ভিত তার অর্ধেক উঠে ফুরিয়ে যায়। মাটির তলায় বৃথা টাকা খরচ। হরেন চুপ করে রইল। 3 তলাটা তার চাই। আমাদের বাড়িরও সেই দশা। মাটির নিচে 1000-15-20 টাকা, ওপরেতে ঠেঙে ভূতে পাওয়া বাড়ি। বলে হাসল নেত্যগোপাল। হরেনও হাসল, কারণ নেই। তারপর হঠাৎ দালালের সামনে বেশি হাসা উচিত নয় ভেবে গম্ভীর হয়ে বলল, তবে বাড়ির চেয়ে জমিই ভালো, পছন্দ মতো করা যাবে। কীরকম করতে চান? 1 তলায় 2টো দোকানের প্রভিশন থাকবে আর গ্যারেজ, 2 তলায় 2টো ফ্ল্যাট, 3 তলাটা আমার। ওটা নেত্য বা নিত্যগোপাল বেড়িটা মন দিয়ে দেখে। চোখ ছোট, কপালে লম্বা কোচকানো দাগ। শুনছেন? হরেন সন্দেহবশত জিজ্ঞেস করে। শুনেছি, বলে নিত্যগোপাল। 3 তলাটায় চতুর্দিকে বারান্দা টারান্দা হবে, চিলেকোঠার পাশে 4 তলায় হবে ঠাকুর ঘর। নেত্যগোপাল শ্বাস ছাড়ল। কথাবার্তায় আরও সময় গেল খানিক। আগামপত্য করতে হলো কিছু। পেয়ে যাবে হরেন, বর্ষার আগেই ভিত গেঁথে ফেলতে পারবে। নেত্যগোপালের 2 হাতের 10টা আঙুলের নখে নখে কলকাতার মাটি লেগে আছে। কলকাতার জমি ফুরিয়ে যাওয়ার আগেই 1 খামচা তুলে নিতে পারবে বলে ভরসা হয় হরেনের। 1 তলার 2টো দোকান ঘরের একটাতে বসাবে গবেট বড় ছেলেটাকে। গ্যারেজটা অবশ্যই খালি পড়ে থাকবে এখন, যদি ভগবান কখনো সুদিন দেন। গরু পুষবার বড় শখ ছিল তার, হবে না। গরু, সবজি ক্ষেত, হাঁস মুরগি এসবের জন্য মফস্বলের দিকে কাঁদালো জায়গায় পছন্দ ছিল তার। কিন্তু গিন্নির শখ কলকাতায় থাকবে, থাকো তাই। হরেনের গরু তাই বাদ গেল। একটা শ্বাস পড়ে যায়। বাপদাদার সঙ্গে চিরকালের মতো ছাড়ান কাটান হয়ে যাচ্ছে। যাক, এজমালি সংসারের লোভা মুখখানার হাঁ আর যে বন্ধুই হয় না। বাবা গত 11 বছর বসে আছে। দাদা হাইকোর্টে ফোলিও টাইপ করে বুড়ো হয়ে গেল। পরের ভাই মোটর মিস্ত্রি, তার উপর লাভ ম্যারেজে দজ্জাল বউ, থাকা যায় না একসঙ্গে। পয়সা করিতে রোজগারে ওর মধ্যে হরেনেরই যা হোক একটু চিকিমিকি। বউ তাই রোজই সাবধান করে, এই বেলা ভিন্ন হ, নইলে সব তোমার ঘাড়েই হামলে থাকবে। বুড়োটা নিচের বারান্দায় খেতে বসেছে। বাটিতে চিঁড়ে জাউ কিংবা সাগু কিছু একটা হবে। সবসবে জিনিসটা হাতের কোষে তুলে ভয়ঙ্কর মুখখানা হাঁ করে সরাত টেনে নিচ্ছে।
এই বয়সে খাওয়া বাড়ে, বাড়লেই বুঝতে হয় দিন শেষ হয়ে আসছে। হরেন মুখটা ফিরিয়ে নেয়। প্রশ্নটা এসে পড়ে মুখে, সামলাতে পারে না হরেন। জিজ্ঞেস করে, তা সামন্তমশাই তো ইচ্ছে করলেই নিজের মতো একখানা বাড়ি করে ভিন্ন থাকতে পারেন, এই ক্যাচাক্যাচির মধ্যে থাকা। নেত্য বা নিত্যগোপাল হাত রশিদটায় চোষ কাগজ চেপে বলে, ভাবি মাঝে মাঝে, বুঝলেন, সাধু ভাইয়ের সংসার, ছেলে পুলে মিলে একটা পুরো পল্টন। পয়লা 3 ভাইয়ের বিয়ে দেখে শুনে হয়েছিল, পরের 4 জন কোথা থেকে একে একে সব বউ নিয়ে এসে পটাপট ঢুকিয়ে দিল বাড়িটায়। গোষ্ঠী বাড়ছে, ভাবি, বুঝলেন। আপনি ইচ্ছে করলেই তো হয়। এক সদ্য বিধবার জমি পেয়েছিলাম সুবিধা মতো, বায়নাটাও হয়ে গেল, ঝপ করে দর পেয়ে ছেড়ে দিলাম। দালালি করার ওই অসুবিধে, দামটা সবসময় মাথায় বিঁধে থাকে। নিজের জন্য আর আমি ভাবতেই পারি না। কয়েকবার চেষ্টা করেও দেখেছি, ভাবি চলে যাচ্ছে যখন যা। তবে ভাবি মাঝে মাঝে, বুঝলেন, ভাবনাটা আছেই। বলে খুব হাসে নেত্য বা নিত্যগোপাল। আজকাল আর জয়েন্ট ফ্যামিলি চলে না। সে তো বটেই, একা থাকার যোগ পড়ে গেল। ছোট সংসার, সুপসাপ ঘরদোর, ছোট হাঁড়ি, ছোট পাতিল, এসবই চল হয়েছে। ইচ্ছেও করে খুব। বুড়োটা হরহরে পদার্থটা তরল করে গোটা 2 রুটি গুড় আর জল দিয়ে মাখছে। দাঁত নেই, তবু জলে গুলে খাবে। খাওয়াটা এই বয়সেই বাড়ে। হরেনের বাবারও বেড়েছে, দিন রাত খাওয়ার গল্প। হরেনের বউ করে খুব বুড়োর জন্যে। আলাদা হয়ে উঠে গেলে কষ্ট হবে উভয়তই। বাবাকে কি নিজের কাছে নিয়ে যাবে হরেন? ভেবে আপন মনেই মাথা নাড়ে। নেওয়াটা ঠিক হবে না। কেন ঠিক হবে না তা অবশ্য ভেবে পায় না সে। নিজস্ব ঘরবাড়ি, তার মায়া বড় সাংঘাতিক। বুড়ো মানুষ ঘরে হাঁকবে মুদবে। তাছাড়া হরেনের বউই একটা জীবন করে গেল হরেনের বাপের জন্য, এবার অন্য ভাইয়ের বউরাও করুক। এসব ভেবেই হরেন আপন মনে মাথা নাড়ে। নেত্য বা নিত্যগোপাল রশিদখানা হাতে ধরিয়ে দিয়ে বলে, কথা তখনই পাকা হয় যখন জায়গাটা হয়ে গেল। ভাববেন না চৌধুরী মশাই, টাকা যখন আগাম বায়না নিয়েছি, ভাবনা এবার আমার। হরেন ওঠে, উঠতে উঠতেই বলে, পরের ভাবনা তো ভাবলেনি, আমি ভাবছি আপনার কথা। কত জমি আপনার তাঁবে, লাখপতি থেকে আমার মতো অভাজন ধর্ণা দেয়। সকলেরই জোর জমি করে দেন আপনি, অথচ নিজের বেলায়। নেত্য বা নিত্যগোপাল ভুরু কোচকায়, অমায়িক মুখে বলে, আমিও ভাবি, ভেবে ভেবে কেটে যাক জীবনটা। আলাদা বাড়ি, আলাদা সংসার, তার স্বাদই আলাদা। বউ বলে, খুব বলে, জলে জলে হাত পা হেজে মজে যায়। জায়দের ছেলে পুলে টেনে কাঁখে ব্যথা। প্রলয় উনুনের ওপর বিশাল কম্বিপাকে রান্না করে করে মাথা ধরার ব্যামো, অম্বল, সবই বুঝি মশাই। কিন্তু মাথার মধ্যে এমন এক দাঁও মারার মতলব বাসা বেঁধেছে যে কি বলবো। আরও 2-4টে কথা বলে হরেন চৌধুরী বেরোয়। রকে এসে আবার মুড়িসুড়ি দিয়ে বসেছে বুড়ো, হাতে বেরি। তাকে দেখে মুখ তুলে জিজ্ঞেস করে, কটা বাজে বাপ? হরেন হাসে। ঘড়ি ঘড়ি টাইম জানা চাই, যেন কত অফিস বা সিনেমার বেলা বয়ে যাচ্ছে। ঠাট্টা করে বলে, টাইম জেনে কি হবে খুড়োমশাই, ইষ্ট চিন্তা করুন। এই সময় কি ফুরিয়েছে বাপ? হরেন হাসিটা গিলে ফেলে, বলে, বেলা তো ফুরিয়ে এলো খুড়োমশাই। বেলা ফুরিয়েছে বলে খুড়ো একটু থমকে চেয়ে থাকে। মুখখানা তুবড়ে অদ্ভুত দেখতে হয়। ঠোঁট দুটো ফোকলা হাঁয়ের মধ্যে কচ্ছপের মুখের মতো ঢুকে বেরিয়ে আসে। বুড়ো বলে, এটা কি বিকেল? তাই বটে। তবে যে মেজ বৌমা বড় চিড়ে যাও খাওয়ালে। হ্যাঁ, যাও তো আমি সকালে খাই, বৈকালে আজ হালুয়া খাবো বলেছিলাম যে। হ্যাঁ। হরেনের একটু কষ্ট হয় বুকের মাঝখানটায়। বলে,
খাবেন তাই কি? খাওয়া কি একদিনের? চিত্ত সুজি এনে রেখেছিল, আমি নিজের চোখে দেখেছি। সে তাহলে ওই গর্ভস্রাবগুলোকে খাইয়েছে। বাপ জব্বুস হয়ে বসে আছি, এখন কে আর দেখে আমাকে? চিরে যাও, আমার বিরানবেলায় খাবার কথা। দেখতে বউ কিছু খেয়াল রাখে না বাপ। সাত বউ ইয়ের কাপড় মাথায় তুলে দিন রাত্রি ছেলেগুলোকে গেলাচ্ছে। এই বেরিটা ধরিয়ে দাও তো বাপ, হাত বাপ তো কাঁপে। হরেন চৌধুরী গয়েশের বিড়িটা ধরিয়ে দেয় যত্ন করে। একটু হেসে বলে, হিসেব সব মেলে খুড়োমশাই? হিসেব? কোন হিসেব কথা বলছ? এই যে আপনি গয়েশ সামন্ত, আপনার 7টা ছেলে, 7 বউ, কত নাতি নাতনি, তারপর এটা বেহানবেলা না সাঁঝবেলা, এসব হিসেব? বুড়ো বিড়িটা টেনে কাস্তে কাস্তে গয়ের তোলে গলায়, হাঁপের টান। বিড়ি খাওয়া বারণ নিশ্চয়ই, লুকিয়ে চুরিয়ে খায়, খাওয়াটা আসল। মেলে না বাপ, ভুল পড়ে যায়। এই একটু আগে একজন কার খোঁজ করছিল। আমি? হবে বলে বিড়বিড় করে কথা বলতে থাকে। হরেন কান পেতে শোনে বুড়ো হিসেব মেলাচ্ছে। আমি হলুম গে গয়ের সামন্ত, সামন্ত বাড়ি বড় ছেলে চিত্ত, মেজ নেত্য, আরও কতগুলো বড় ছেলে চিত্ত, মেজ ছেলে নিত্য। হরেন ঘড়িটা দেখে নিয়ে হাঁটা দেয়। রেললাইন বরাবর হেঁটে প্ল্যাটফর্মে ওঠে। 5টা 5-এর ট্রেন। সিগন্যাল দেয়নি এখনো। প্ল্যাটফর্মে কালো কালো কিছু মেয়ে, পুরুষ আর বাচ্চা সংসার পেতে আছে। পোটলা পুটলি, ইটের উনুন, কৌটোর মগ ছত্রাকার। উকুন বাজছে, ছেলে ঠ্যাঙাচ্ছে, ঘুমোচ্ছে। 20-30খানা রুটি রোদে শুকোতে দিয়ে একটা মেয়ে বসে কাক তাড়াচ্ছে। কেন যে রুটি শুকোয় এরা কে জানে। একটা বাচ্চা হামা দিয়ে এসে হরেনের জুতো ধরে ফেলেছে। হরেন ঠ্যাং টেনে নেয়। সংসারটার দিকে একটু চেয়ে থাকে। ভারী নিশ্চিন্ত হাবভাব। দুনিয়া জোড়া জমি ওদের, যেখানে সেখানে বসে যায়। শীতের বেলা রোদ মরে গিয়ে এ সময়টা বাতাসটা ভারী হয়ে ওঠে। মাটির ভাপ না ধোঁয়া মেঘের মতো গড়ায় মাটির ওপর। ভারী বাতাস দুঃখের শ্বাসের মতো জমে আছে পৃথিবীর ওপর। সামন্তমশাই পাকা লোক, জমি একটা পেয়েই যাবে সুবিধার মতো। বর্ষার আগেই ভিত কেটে ফেলতে পারবে। ভারী একটা আনন্দ হয় হরেনের। আবার কি জানি কেন রোদমরা বিকেলটার দিকে চেয়ে বুকটা হঠাৎ ঝাঁত করে ওঠে। কি একটা যেন মনে হয়, একটু ভয় ভয় করে। বুকটায় বগড়ি পাখির মতো কি একটা গুড়গুড় করে ডাকে, পেটটা পাকিয়ে ওঠে। ভিখিরিদের সংসার, প্ল্যাটফর্মের কৃষ্ণচূড়া গাছ, দূরের সিগন্যাল, এসবের ওপর দিয়ে আকাশ আর জমির মাঝ বরাবর একটা অদ্ভুত আলো আঁধারি ঘনিয়ে আসছে। ট্রেন রেলপুল পেরিয়ে আসছে। হরেন চৌধুরী গাড়ির শব্দটা ঠিক শুনতে পায় না। সেই আলো আঁধারিটার দিকে অন্য মনে চেয়ে থাকে।